যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয় তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত সেটা শেষ করেন, আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি। তাদের সার্টেন কিছু শর্ত ছিল। সামরিক বাহিনী আছে, আমলাতন্ত্র আছে, এর বাইরে আছে সিভিল সোসাইটি, তার সঙ্গে একটা আঞ্চলিক বা আন্তর্জাতিক ডিপ স্টেটের একটা সংযোগ থাকে। ডিপ স্টেট এটা একটা প্রচলিত কথা হিসেবে এটা আমরা ব্যবহার করছি। যে কথাটা হয়তো তারা বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে কিছু প্রতিষ্ঠান, মৌলিক কিছু প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলো যে কোনো রাষ্ট্রের জন্যে, যে কোনো রাষ্ট্রের স্থিতিশীলতা বলেন, তাদের যে জাতীয় লক্ষ্যমাত্রা থাকে সামনে, সেগুলোকে রক্ষা করার জন্য একটা ভূমিকা পালন করে। যেমন ধরুন সামরিক বাহিনী, যেমন ধরুন ইন্টেলিজেন্স সার্ভিস, এরা কিন্তু সহজে পাবলিকলি আপনার ভিজিবিলিটিতে আসে না, এবং তাদের ভূমিকাকে আপনি রাজনৈতিক বিচারে যদি দেখেন তাহলে আপনার কাছে মনে হয় যে তারা স্থিতিশীলতার পক্ষে কাজ করে। আবার যদি আপনি মনে করেন জনগণের স্বার্থের প্রেক্ষাপট থেকে রাষ্ট্রকে ধরে রাখবার জন্য, তাহলে সেটাকে আপনি ইতিবাচকভাবে দেখতে পারেন। যারা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তারা এটাকে মহান ইতিবাচকভাবে দেখে। তো আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। কখনো র এর কথা শুনি, কখনো আইএসআই এর কথা শুনি, কখনো আর সিআই এর কথা তো আমরা শুনেই যাচ্ছি। তারা যখন অ্যাক্ট করে এবং রাজনৈতিক শক্তিকে ওভার পাওয়ার করে ফেলে, তখন আমরা বলি যে একটা ডিপ স্টেট। বাংলাদেশের ইতিহাসটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি দেখবেন বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের সময়তে বিভিন্ন শক্তি হয় পক্ষে নয় বিপক্ষে ভূমিকা পালন করেছে। তো কাজেই এটা আপনি যেমন এবার ধরেন 24-এর আন্দোলনে ভারত বেকায়দা পড়েছে, আবার 2007-8 সালে যদি দেখেন সেখানে ভারত সুবিধা আদায় করেছে। তো কাজেই বা মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে সুবিধা পাচ্ছে, ভারত একটু বেকায়দায় আছে, চীনারা একটু শঙ্কায় আছে। তো কাজেই আপনি অবস্থার প্রেক্ষিতে এটা নির্ভর করবে। উইকিলিক্সের সূত্রগুলি ফাঁস হয়ে যাওয়ার পরে আমরা অনেকে জানতে পেরেছি যে 1/11 সময় তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আসলে দেশি বিদেশি অনেকেই মিলেই জড়িত, তো ওই জন্য স্পেসিফিক আসলে করতে চাইনি। সরকার বা রাষ্ট্র পরিচালনার সাথে জড়িত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বা এখানকার কর্পোরেট এস্টাবলিশমেন্ট, মিডিয়া এস্টাবলিশমেন্ট, সবার সাথেই হয়তো তাদের এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং বা ইয়ে থাকে এবং এক ধরনের ডিলিংস থাকে, তাদের অনেক ইন্টারেস্ট থাকে এবং সেই ইন্টারেস্টগুলো সার্ভ করার বিনিময়েই আসলে গত সরকারকে একটা দীর্ঘমেয়াদ পর্যন্ত থাকার এক ধরনের আলোচনা ছিল এবং পরবর্তীতে স্বাভাবিকভাবেই তারা সরকারের দিক থেকে ব্যর্থ হয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বা অন্যদের সাথে একটা সেটেলমেন্টে হয়তো যাওয়ার চেষ্টা করেছে বা গিয়েছেন। গত অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে একটা গোষ্ঠী ছিল যারা অনেকদিন ক্ষমতা থাকতে চেয়েছিল, এইরকম অভিযোগ কিন্তু বা আলোচনা কিন্তু তখনই ছিল। তো কাজেই সেখানে আপনি শুধু ডিপ স্টেটের কথা বলে নিজের গা বাঁচাবার কোনো সুযোগ আছে বলে তো আমি মনে করি না। যখন ডেট ঘোষণা করা হচ্ছে বা এই প্রক্রিয়াটা চলছিল নির্বাচনের, তখন এটা পেছানোর সাথে কেউ জড়িত ছিল বা পেছানোর জন্য কেউ সুপারিশ করছিল, এরকম কিছু আমার চোখে অন্তত পক্ষে পড়ে নাই। নির্বাচনটা হয়েছে এবং নির্বাচনের নিরপেক্ষতা রাখার স্বার্থে অনেকটা স্বপ্রণোদিত হয়ে আমরা যারা তরুণ উপদেষ্টা ছিলাম দুজন আমরা পদত্যাগ করে এসেছি। আমরা গুডউইলটা দেখালেও আমরা দেখেছি যে বর্তমান সরকার তারা এই গুডউইলটা দেখায় নাই, তারা তাদের লোকদেরকে সরকারের ভিতরে রেখে দিয়েছে। তারা নির্বাচনকে নানাভাবে প্রভাবিত করে এক ধরনের ফেব্রিকেটেড রেজাল্ট নিয়ে আসার চেষ্টা করেছে। 24 আগস্ট যে অভ্যুত্থানটা হলো, এখানেও ডিপ স্টেট সক্রিয় ছিল বলে অনেকেই বলছে এবং এখনো ওইটা নিয়ে আলোচনা চলছে। যে ধরনের অস্থিরতা গেছে সেটা কি শুধু বাংলাদেশের ঘটনা বা শুধু বাংলাদেশকেই প্রভাবান্বিত করেছে? তার বাইরেও কিন্তু আঞ্চলিক প্রেক্ষাপটের একটা প্রভাব বিস্তার করেছে। তো এটা খুবই অর্গানিকভাবে হয়েছে গণঅভ্যুত্থানটা আমার মনে হয়, এবং অর্গানিকভাবে হওয়ার কারণেই গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও সব কিছু আসলে গুছিয়ে করাটা সম্ভব হয়নি। অনেকটাই সেখানে বিচ্ছিন্নভাবে অনেক কিছু হয়েছে। যেমন আমরা চেয়েছিলাম একভাবে, জাতীয় সরকার হয় নাই। বিপ্লবী সরকার করতে পারলে অবশ্যই ভালো হতো, প্রোক্লেমেশনটাও পর্যন্ত আমরা দিতে পারিনি, খুব অর্গানাইজড ওয়েতে হয় নাই। তো এটা যদি ডিপ স্টেট বা আরও অন্য শক্তির, তৃতীয় শক্তির অংশগ্রহণ, দেশি বিদেশি শক্তির
পরিকল্পনা মাফিক হতো, প্রি প্ল্যান্ড হতো, তাহলে তো এই ভুলগুলো হতো না। স্বাভাবিকভাবেই খুবই প্লেইনভাবে ব্যাপারটা ঘটতো। তো খুব অর্গানিক এবং স্বতঃস্ফূর্ত একটা অভ্যুত্থান ছিল, দেশের মানুষ এই গণঅভ্যুত্থানটা করেছে, আমরা শুধু সেখানে একটা রোল প্লে করেছি এবং সেটাও মানুষের চাওয়ার কারণেই। বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর যে রাষ্ট্র কাঠামোটা আমরা দাঁড় করিয়েছি, সেটা কি যারা এই মানুষগুলো যারা আত্মত্যাগ করেছিল তাদের প্রত্যাশা কি প্রতিফলন ঘটাতে পেরেছি? আমি স্বাধীনতা যুদ্ধের পরপরই তো দুর্নীতির অভিযোগ হয়েছে, ক্ষমতা কেন্দ্রীকরণের অভিযোগ হয়েছে, এবং সরকার জনগণের কাছ থেকে দূরে সরে যায়। যখনই জনগণের কাছ থেকে দূরে সরে যায়, তখনই রাজনীতি তার শক্তিটা হারিয়ে ফেলে।